Yes, we are live now. Welcome to Miscellaneous Chemistry. তো আমরা আগের ক্লাসে প্রতিস্থাপন বিক্রিয়ার আগে পর্যন্ত দেখেছিলাম কিছু টেকনিক্যাল ফল্টের জন্য ওই নেক্সট পার্টটা কভার করা হয়নি। তো এই পার্টে তোমরা দেখতে পাবে যে বিভিন্ন অ্যালকেন প্রতিস্থাপন বিক্রিয়ায় কীভাবে অংশগ্রহণ করে। তো তোমাদের ফার্স্টে যে রিয়াকশানটা আছে যে অ্যালকেনের সাথে যখন হ্যালোজেনগুলো বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিতিতে বিক্রিয়া করে তখন কি প্রোডাক্ট পাওয়া যায়। তো এখানে তোমাদের মিথেন অ্যাজ আ বিক্রিয়ক নিয়েছো একটা আর Cl2। তাহলে কি হয় মেকানিজমে ঢুকে পরে আমরা দেখবো যে কীভাবে ডিটেল মেকানিজমটা হয়। তো জেনারেলি কী হবে দেখবে যে রিয়াকশানটা কীভাবে হয় যে অ্যালকেনে একটা হাইড্রোজেন বেরোবে আর এই Cl2 থেকে একটা Cl ঢুকবে। হলো, তাহলে যদি একটা হাইড্রোজেন বেরোয় CH3 হয়ে যাবে, একটা Cl ঢুকলে CH3Cl। তাহলে একটা হাইড্রোজেন বেরোলে আর একটা Cl2 থেকে পাবে HCl। হলো, এরপরে যদি এই CH3Cl নেক্সট ধাপে বা নেক্সট স্টেপে রিয়াকশানে টেক পার্ট করে ওই আগের মতোই একটা হাইড্রোজেন বেরোবে, একটা Cl ঢুকে যাবে। তাহলে একটা হাইড্রোজেন বেরিয়ে গেলে CH2 হয়ে যাবে, একটা Cl ঢুকে গেলে CH2Cl হয়ে যাবে। একটা হাইড্রোজেন একটা Cl মিলে HCl। ওকে, এরপরে যেহেতু এখনও হাইড্রোজেন অ্যাভেলেবেল আছে তাহলে CH2Cl প্লাস Cl2, তাহলে হাইড্রোজেন বেরোবে Cl ঢুকবে, তাহলে CHCl3 যেটাকে ক্লোরোফর্ম বলা হয় প্লাস HCl। আবার এখনও হাইড্রোজেন আছে তাহলে CHCl3 প্লাস Cl2, একটা হাইড্রোজেন বেরোবে একটা Cl ঢুকে যাবে, তাহলে CCl4 প্লাস HCl। হলো, তাহলে এটা হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড। তাহলে এইভাবে রিয়াকশান কমপ্লিট হয়। এরপরে যদি মেকানিজমে যাও যে মেকানিজম কীভাবে হয়, তাহলে এই ধরনের ফ্রি রেডিক্যাল বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিতিতে যখন ক্লোরিন ব্রোমিন ইত্যাদি যে হ্যালোজেনগুলো আছে তারা অ্যালকেনের সাথে যখন বিক্রিয়া করে তখন ফ্রি রেডিক্যাল মেকানিজম হয়। ফ্রি রেডিক্যাল মানে কি? মুক্তমূলক। আচ্ছা, তাহলে তিনটে স্টেপে রিয়াকশানটা কমপ্লিট হয়। ফার্স্ট স্টেপ যেটাকে বলা হয় ইনিশিয়েশন বা সূচনা পর্ব। আচ্ছা, এই স্টেপে কি হয়, ধরো তোমার ক্লোরিন ছিল মানে Cl2, তাহলে ক্লোরিনে তো লোন পেয়ার থাকে, তাহলে এইগুলো রিপালশন করে যাওয়ার জন্য এই বন্ডটা ভেঙে যায়। তাহলে বন্ডের দুটো ইলেকট্রন দুটো Cl নিয়ে নেয়। তাহলে যেহেতু সূর্যালোক থাকে তো সেখানে তুমি লাইট পাবে মানে H নিউ এনার্জি যেটাকে আমরা লিখি, তাহলে Cl ডট তৈরি হয়। এটা হচ্ছে ইনিশিয়েশন। এরপরে সেকেন্ড স্টেপ প্রোপাগেশন, যেটাকে আমরা বলি বিস্তার পর্যায় বা বিস্তার পর্ব। তাহলে আমার যে ফ্রি রেডিক্যাল তৈরি হলো Cl ডট, সেটা ওই CH4 এর সাথে বিক্রিয়া করবে। কীভাবে করবে? তাহলে CH4 এ 4টা হাইড্রোজেন থাকে, তাহলে এখানে আছে Cl ডট। তাহলে এই যে কার্বন হাইড্রোজেনের মধ্যে বন্ডের দুটো ইলেকট্রন দুটো হাইড্রোজেন একটা কার্বন আর একটা হাইড্রোজেন নিয়ে নেবে দুটো ইলেকট্রনকে, তাহলে এই Cl ডটটা ওই কার্বনের সাথে যুক্ত হবে। তাহলে এখান থেকে পাবে তুমি এই CH3 ডট প্লাস HCl। তাহলে হাইড্রোজেন একটা ইলেকট্রন আর ক্লোরিন একটা ইলেকট্রন দিয়ে HCl এর মধ্যে একটা বন্ড হলো। এরপরে এই যে CH3 ডট তৈরি হলো এটাকে বলছে CH3 ডট। এই প্রোপাগেশন স্টেপেই এই CH3 ডট আবার Cl2 সাথে রিয়াকশান করবে। তাহলে CH3 ডট থাকার জন্য এই Cl এর দুটো ইলেকট্রন দুভাগে ভাগ হবে, তার ফলে এই CH3 একটা Cl ডটের সাথে যুক্ত হবে। তাহলে এখান থেকে তৈরি হবে CH3Cl প্লাস Cl ডট। ব্যাস, প্রোপাগেশনের আর কিছু রিয়াকশান হবে না। এরপরে থার্ড স্টেপ যেটাকে বলছে টার্মিনেশন বা সমাপ্তি পর্যায়। হয়েছে? তাহলে এই স্টেপে কি হবে দেখো, এখানে দুটো Cl ডটের মধ্যে একটা Cl ডট রিয়াকশন অংশগ্রহণ করেছিল, হয়েছে, একটা Cl ডট রয়ে গেছিল। আবার শেষে কি দেখলাম একটা নতুন Cl ডট আমি পেয়েছি।
তাহলে ওই সিএল ডট আর সিএল ডট বিক্রিয়া করে সিএল2 উৎপন্ন করবে। হলো, এরপরে এখানে যে CH3 ডট তৈরি হয়েছিল, এই CH3 ডটগুলো কী হবে, নিজেদের মধ্যেও বিক্রিয়া করতে পারবে, কারণ গুন্তিকর তো রিয়াকশন করা যাবে না যে দুটাই CH3 ডট তৈরি হবে আর তৈরি হবে না, সেরকম তো ব্যাপার নয়। তাহলে CH3 উৎপন্ন করবে। এই যে সিএল ডট এখানে CH3 আবার সিএল ডট CH3 ডটের সাথেও বিক্রিয়া করতে পারে, সেই ক্ষেত্রে CH3Cl উৎপন্ন হবে। হলো, তাহলে এতগুলো বিক্রিয়া সম্পন্ন হতে পারে। তাহলে আমি এখানে দেখলাম যে আমার ফ্রি রেডিক্যাল পাচ্ছি আমি সিএল ডট আর CH3 ডট, এই দুটো ফ্রি রেডিক্যাল পাচ্ছি যারা বিভিন্ন ধাপে অংশগ্রহণ করছে রিয়াকশানে। হলো, তাহলে এই দুটো নিজেদের মধ্যে কম্বিনেশন করে এই ধরনের প্রোডাক্টগুলো আমার তৈরি করছে। বোঝাতে পারলাম? তাহলে জাস্ট প্রথম দুটো স্টেপ মনে রাখবে যে প্রথম স্টেপে ওই সিএলটা ভেঙে সিএল ডট তৈরি করছে, নেক্সট স্টেপে দুটো বিক্রিয়া হবে, একটা হচ্ছে ওই CH4টা সিএল ডটের সাথে বিক্রিয়া করে CH3 ডট আর HCl তৈরি করবে। তাহলে এই ধাপে তুমি CH3 ডট পেলে, তারপরে ওই CH3 ডটটা আবার CL2 সাথে বিক্রিয়া করে সিএল ডট উৎপন্ন করছে আর CH3Cl উৎপন্ন করছে। হলো, এটা হচ্ছে তোমার মেকানিজম। তাহলে এই বিক্রিয়া দেখতে পেলে এই তিনটা স্টেপে, মানে এই তিনটে বিক্রিয়াতে যে সিএল ডট আর CH3 ডট তুমি পাচ্ছ, তাহলে সিএল ডট CH3 ডট নিজেদের মধ্যে নানা রকমভাবে বিক্রিয়া করে এই যে টার্মিনেশন বা সমাপ্তি পর্যায়ের বিক্রিয়াগুলো করবে। হলো, তাহলে জাস্ট প্রথম দুটো স্টেপ মনে থাকলেই হচ্ছে। আচ্ছা, এরপরে দেখো, তাহলে এই ক্ষেত্রে সিম্পল তোমার CH4 ছিল যে CH4 কীভাবে CL2 সাথে রিয়াকশান করে। এরপরে যদি তোমার কোনো জায়গায় ধরো CH3 CH2 CH3, তাহলে এর সাথে তুমি যদি CL2 বিক্রিয়া করো বা Br2 বিক্রিয়া করো, তো সেই ক্ষেত্রে তোমার প্রোডাক্ট কী ধরনের হবে। এটা কিন্তু এত সহজে হবে না, আগেটা এরকম করলাম। আগেরটার ক্ষেত্রে কী করছিলাম যে চারটা হাইড্রোজেন আছে, একটা হাইড্রোজেন বেরোচ্ছিলো, একটা সিএল ঢুকে যাচ্ছিলো। বাট এখানে দেখো এই ধারের যে হাইড্রোজেনগুলো আছে CH3 এই হাইড্রোজেনগুলো আলাদা রকমের, আবার মাঝে যে CH2টা আছে এই হাইড্রোজেনটা আলাদা রকমের। তাহলে কোন হাইড্রোজেনটা বেরোবে আর কোথায় সিএল ঢুকবে সেটা কিন্তু ইজিলি বলা যায় না যখন তোমার অ্যালকেনটা একটু বড় হয়ে যায়। CH4টা তো ছোটো অ্যালকেন, সিম্পলেস্ট অ্যালকেন, তো সেই ক্ষেত্রে কিছু সমস্যা হয়নি, বাট এই ক্ষেত্রে সমস্যা হয়। হলো, এই ক্ষেত্রে কি করবে দেখো, তাহলে যখন তুমি CL2 বা Br2 সাথে বিক্রিয়া করাবে, সেখানে তোমার ওই হাইড্রোজেনের উপর ডিপেন্ড করে তোমার রিয়াকশানের রেট ডিপেন্ড করে। কীরকম একটু যদি সিম্পলিফাই করে বলি, ধরো তোমার কোনো জায়গায় একটা রিয়াক্ট্যান্ট আছে CH3 CH3 হলো, তাহলে এখানে এই যে হাইড্রোজেনগুলো আছে CH3 হাইড্রোজেনগুলো, যেহেতু এর কার্বনটা একটা কার্বনের সাথে যুক্ত, তাহলে এটা হচ্ছে 1 ডিগ্রি হাইড্রোজেন। কারণ কি, এই হাইড্রোজেনগুলো যে কার্বনের সাথে যুক্ত আছে, এই কার্বনটা এটা একটা কার্বনের সাথে যুক্ত, তার জন্য 1 ডিগ্রি। এই কার্বনটা দেখো দুটো কার্বনের সাথে যুক্ত, তার জন্য এই হাইড্রোজেনগুলো এটা হচ্ছে 2 ডিগ্রি। এই যে হাইড্রোজেনটা আছে এটা 3 ডিগ্রি, কারণ এই যে হাইড্রোজেনটা ওটা যে কার্বনের সাথে যুক্ত, মানে এই কার্বনটা এটা 3টে কার্বনের সাথে যুক্ত, তার জন্য এটা হচ্ছে 3 ডিগ্রি। হলো, এরপরে তাহলে এটা হচ্ছে তোমার 2 ডিগ্রি হাইড্রোজেন, এটা হচ্ছে 3 ডিগ্রি হাইড্রোজেন। তাহলে সেম ঘটনাটা এই ক্ষেত্রেও একটু পরে বলবো। হলো, এরপরে যখন CL2টা বিক্রিয়া করবে, জেনারেলি কী হয় যে একটা হাইড্রোজেন বেরোয়, একটা সিএল ঢুকে যায়। তাহলে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি হাইড্রোজেন এদের রেট কিন্তু সমান হয় না যখন সিএলের সাথে এক্সচেঞ্জটা করে। হলো, 1 ডিগ্রি হাইড্রোজেন যখন বেরোবে সিএল ঢুকবে, যে রেট হবে 2 ডিগ্রি হাইড্রোজেন যখন বেরোবে আর সিএল ঢুকবে, রেট কিন্তু এক হয় না। কীরকম ডিফারেন্স হয়, ধরো রেট অফ 1 ডিগ্রি, মানে যখন 1 ডিগ্রি হাইড্রোজেন বেরোবে আর সিএল ঢুকবে, আচ্ছা এটা ইজ টু করেই করে দিই, ইজ টু রেট অফ 2 ডিগ্রি ইজ টু রেট অফ 3 ডিগ্রি, মানে যে 1 ডিগ্রি হাইড্রোজেন বেরোলো আর সিএল ঢুকলো তার রেট ইজ টু 2 ডিগ্রি হাইড্রোজেন বেরোলো সিএল ঢুকলো তার রেট ইজ টু 3 ডিগ্রি হাইড্রোজেন বেরোলো আর সিএল ঢুকলো তার রেট। এদের অনুপাত হয় 1:3.8:5।
5.2 হলো। মানে 1 ডিগ্রি হাইড্রোজেন বেরোনোর পর সিএল ঢুকলে যদি রেট 1 হয়, 2 ডিগ্রি হাইড্রোজেন বেরোনোর পর সিএল ঢুকলে তার রেট হয় প্রায় 4 গুণ বেশি, আর 3 ডিগ্রি হাইড্রোজেন বেরোলে সিএল ঢুকলে তার রেট হয় প্রায় 5 গুণ বেশি। বুঝতে পারছো? এরপরে তুমি এখান থেকে অনেক রকম প্রোডাক্ট পেতে পারো। তাহলে প্রোডাক্ট কী হতে পারে, যে এখানের হাইড্রোজেনটা বেরিয়ে একটা সিএল ঢুকে গেল, তাহলে CH, CH3, CH2, CH3, তাহলে এটা যেহেতু এটা ছিল 1 ডিগ্রি হাইড্রোজেন বেরোনোর পর প্রোডাক্ট হলো, তাহলে এটা হচ্ছে তোমার 1 ডিগ্রি প্রোডাক্ট সাপোজ। এটা হতে পারে প্রোডাক্ট। আর কি হতে পারে, আর হতে পারে যে এখানে ধরো এটা ছিল 3 ডিগ্রি, এটা ছিল 3 ডিগ্রি, তাই তো? তাহলে এটা বেরিয়ে একটা সিএল ঢুকে গেল, তাহলে এটা হচ্ছে 3 ডিগ্রি প্রোডাক্ট, কারণ 3 ডিগ্রি হাইড্রোজেন বেরিয়েছে। ধরো এখানে তোমার হাইড্রোজেন ছিল, এখানে সিএল ঢুকে গেল, এটা ছিল 2 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে তোমার 2 ডিগ্রি প্রোডাক্ট। তাহলে কোন প্রোডাক্টটা তোমার ঠিক হবে, ওই 1 ডিগ্রি হাইড্রোজেন বেরিয়ে সিএল ঢুকবে, না 2 ডিগ্রি বেরিয়ে সিএল ঢুকবে, না 3 ডিগ্রি বেরিয়ে সিএল ঢুকবে? তাহলে এই সম্পর্কিত একটু ফর্মুলা আছে। কি ফর্মুলা? আজকের মধ্যে এই টপিকটা একটু বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? দেখো, পার্সেন্টেজ অফ 1 ডিগ্রি প্রোডাক্ট সমান কী লেখা হয়, R1 ডিগ্রি ইন্টু N1 ডিগ্রি। N1 ডিগ্রি মানে কি, যে 1 ডিগ্রি হাইড্রোজেন কতগুলো আছে, বাই R1 ডিগ্রি ইন্টু N1 ডিগ্রি প্লাস R2 ডিগ্রি N2 ডিগ্রি প্লাস R3 ডিগ্রি N3 ডিগ্রি। মানে 1 ডিগ্রি প্রোডাক্ট তুমি যেটা পাবে তার পার্সেন্টেজ কত, R1 ডিগ্রি ইন্টু N1 ডিগ্রি, মানে ওই 1 ডিগ্রি হাইড্রোজেন যখন বেরোচ্ছে আর সিএল ঢুকছে তার রেট ইন্টু 1 ডিগ্রি হাইড্রোজেন কতগুলো আছে সেটা, বাই R1 ডিগ্রি ইন্টু N1 ডিগ্রি। তাহলে R1 ডিগ্রি মানে কি, ওই হাইড্রোজেন 1 ডিগ্রি বেরোনোর পর সিএল ঢুকলে যে রেট ইন্টু ওই 1 ডিগ্রি হাইড্রোজেন কতগুলো আছে সেটা। সেরকমভাবে 2 ডিগ্রি আর 3 ডিগ্রি, এটা গেল 1 ডিগ্রি। এরপরে তাহলে 2 ডিগ্রি 3 ডিগ্রি কী হবে, তাহলে জাস্ট উপরটা চেঞ্জ করলেই হবে। তাহলে উপরটা কি করে দেবে, 2 ডিগ্রির ক্ষেত্রে 2 ডিগ্রি, 3 ডিগ্রির ক্ষেত্রে 3 ডিগ্রি, ব্যাস। তাহলে পার্সেন্টেজ অফ 2 ডিগ্রি প্রোডাক্ট এটা কি হবে, তাহলে R1 ডিগ্রি N1 ডিগ্রি, R2 ডিগ্রি N2 ডিগ্রি, R3 ডিগ্রি N3 ডিগ্রি, ব্যাস। এরপরে দেখো, ধরো একটা কম্পাউন্ড আমি লিখছি যে CH3 CH2 CH3, তাহলে এখানে তুমি Cl2H নিউ দিয়েছো, তাহলে তোমার মেজর প্রোডাক্ট কী হবে বা কোনটা বেশি পরিমাণে পাওয়া যাবে, 1 ডিগ্রি 2 ডিগ্রি না 3 ডিগ্রি? তাহলে দেখো এটা হচ্ছে 1 ডিগ্রি হাইড্রোজেন, এটা হচ্ছে 2 ডিগ্রি হাইড্রোজেন, এটা হচ্ছে 3 ডিগ্রি হাইড্রোজেন। তাহলে কোন হাইড্রোজেনটা বেরোবে ইজিলি আর সিএলটা ঢুকবে? তাহলে যেহেতু এখানে সরি এটা 1 ডিগ্রি 3 ডিগ্রি লিখা হয়ে গেছে, এটা 1 ডিগ্রি, তাহলে পার্সেন্টেজ অফ 1 ডিগ্রি প্রোডাক্ট কত হবে, দেখো পার্সেন্টেজ অফ 1 ডিগ্রি প্রোডাক্ট, তাহলে রেট অফ 1 ডিগ্রি কত ছিল 1, নাম্বার অফ 1 ডিগ্রি হাইড্রোজেন এখানে আছে 6টা, বাই এই নিচটা আমি ক্যালকুলেশন করবো না, কেন একটু করে বুঝতে পারবে, তাহলে গুণ করলে 6। পার্সেন্টেজ অফ 2 ডিগ্রি প্রোডাক্ট কত হবে, 1 ইন্টু দেখো 2 ডিগ্রি রেট কত ছিল 3.8, কটা 2 ডিগ্রি হাইড্রোজেন আছে, 2টা, নিচটা ক্যালকুলেশন করছি না, কত আসছে 7.6। তাহলে যখন তুমি 1 ডিগ্রি ইজ টু 2 ডিগ্রি করবে, পার্সেন্টেজ অফ 1 ডিগ্রি প্রোডাক্ট ইজ টু পার্সেন্টেজ অফ 2 ডিগ্রি প্রোডাক্ট করবে, তখন নিচটা কেটে যাবে, তাহলে আর ওটা ক্যালকুলেশন করে লাভ নেই। কোনটা বেশি আসছে, অবভিয়াসলি 2 ডিগ্রি বেশি আসছে, তাহলে ওই 2 ডিগ্রি হাইড্রোজেনটাকে রিপ্লেস করবে ক্লোরিন, আর ওই প্রোডাক্টটা হবে মেজর প্রোডাক্ট, মানে CH3 CHCl CH3, এটা হচ্ছে তোমার মেজর প্রোডাক্ট।
হলো। আর 1 ডিগ্রিটাকে রিপ্লেস করার পর তুমি লিখতে পারো প্রোডাক্টটাকে, তো সেটা হবে মাইনর প্রোডাক্ট, মানে কম পরিমাণে পাবে আর কি। তো এইভাবে তুমি ক্যালকুলেশনটা করতে পারো। আচ্ছা, এরপরে বিয়ারের ক্ষেত্রেও সেম কেস, জাস্ট ক্যালকুলেশনগুলো আলাদা হবে, আর কিছু না। ওকে, তাহলে এখানে ওই যে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি যখন হাইড্রোজেন বের করবে আর বিয়ারটা ঢুকিয়ে দিবে, তখন সেই ক্ষেত্রে রেটের অনুপাতটা হয় 1:82:1600। বুঝতে পারছো কত ডিফারেন্স? তাহলে যখন তুমি এই সেম রিয়াকশানটা করবে, জাস্ট অনুপাতটা চেঞ্জ হবে, আর কিছু না। তাহলে এখানে আমি Cl2 জায়গায় কি দেবো? Br2। তাহলে এখানে দিচ্ছি Br2 আর H নিউ, তাহলে এখানে আসবে Br। মেজর প্রোডাক্ট এই 2 ডিগ্রিটাই হবে, কেন দেখে নাও। তাহলে পার্সেন্টেজ অফ 1 ডিগ্রি প্রোডাক্ট কত হবে? রেটটা হচ্ছে 1, 1 ডিগ্রির ক্ষেত্রে 1 হয়, দেখো 2 ডিগ্রির ক্ষেত্রে 82, 3 ডিগ্রির ক্ষেত্রে 1600। কতগুলো আছে 1 ডিগ্রি? 6টা। নিচ ক্যালকুলেশন করব না, কারণ যখন আমি অনুপাত করব নিচটা কেটে যাবে। 2 ডিগ্রি কটা আছে? 2টা। রেট কত? 82, তাহলে 2 × 82, নিচটা ক্যালকুলেশন করব না। তাহলে 6 আসছে, এটা আসছে তোমার 164। তাহলে 2 ডিগ্রি প্রোডাক্ট কত বেশি পাওয়া যাচ্ছে দেখছো? তাহলে এই ক্ষেত্রেও এটা মেজর প্রোডাক্ট হবে। এরপরে বলবে যে 2 ডিগ্রি যদি মেজর প্রোডাক্ট হয়, তো আমি এটা ক্যালকুলেশন করছি কেন? তোমাদের অ্যাসাইনমেন্টে দেবে কোশ্চেন দেওয়া আছে, যেখানে অ্যানোমালি আসবে ক্যালকুলেশন করার পর 2 ডিগ্রি সবসময় যে মেজর হবে তার কিন্তু কোনো কথা নেই। হলো, তো সেখানে ক্যালকুলেশন করে দেখে নেবে যে কোনটা মেজর কোনটা মাইনর। তাহলে এটা গেল তোমার Cl2 আর Br2 সাথে রিয়াকশান। এরপরে I2 এর সাথে এত কিছু ক্যালকুলেশন করা হয় না, জাস্ট সিম্পল যতটুকু কাজে ততটুকুই করা হয়, মানে এত ডিটেলসে দেখলে পড়ে শেষ করতে পারবে না, এরকম ব্যাপার আর কি হয়েছে। তাহলে I2 এর সাথে রিয়াকশানটা কি হয়, যেরকমটা জানো, তুমি ধরো একটা অ্যালকেন নিলে, যে CH3 এখানে I2 দিয়ে দিচ্ছ, এরপরে রিভার্সিবল সাইন। কেন রিভার্সিবল সাইন দিচ্ছি সেটা পরে আসছি। তাহলে এই ক্ষেত্রে কি হয়, একটা হাইড্রোজেন বের করবে, একটা আয়োডিন ঢুকিয়ে দেবে, তাহলে কি হবে? CH3CH2I প্লাস HI। হলো, একটা হাইড্রোজেন বের করলে একটা আয়োডিন ঢুকিয়ে দিলে, তাহলে CH3CH2I প্লাস HI। কেন না, এখান থেকে একটা হাইড্রোজেন বেরিয়েছে, এখান থেকে একটা আয়োডিন ইউজ করার পর একটা আয়োডিন থেকে গেছে, তাহলে HI এখান থেকে পাচ্ছি। হলো, আচ্ছা, এরপরে রিভার্সিবল সাইন কেন হয়? এই যে HI বিক্রিয়াজাত পদার্থ তৈরি হলো, এই HIটা এটা অ্যালকিল আয়োডাইড, মানে অ্যালকিল হ্যালাইড, এটাকে বিজারিত করে অ্যালকেন তৈরি করে। এই রিয়াকশানটা আমরা আগেও পড়েছি, ওই যে রেড ফসফরাস HI ওর সাথে অ্যালকিল আয়োডাইডের বিক্রিয়া বা অ্যালকিল হ্যালাইডের বিক্রিয়া কি উৎপন্ন হয়? অ্যালকেন। তো সেই কেসটা এখানে ঘটে। তো এই জন্য এখানে কি ইউজ করতে হয়? HNO3 বা HIO3 ব্যবহার করতে হবে। তাহলে এর কাজ কি? ওই যে HIটা উৎপন্ন হলো, ও কি করবে? HIকে I2-তে জারিত করবে। হলো, তাহলে HIকে যদি I2-তে জারিত করে, আর HIটা CH3CH2I-কে বিজারিত করতে পারবে নি, তাই না? ওকে, তাহলে এখানে রিয়াকশানটা লিখে দেবে। তাহলে HI প্লাস HNO3, এখান থেকে পাওয়া যাবে I2 প্লাস H2O, ব্যাস মিটে গেল। ওকে, এরপরে নাইট্রেশন। নাইট্রেশন মানে কি? কোনো রিয়াকশানে যদি NO2 গ্রুপ ঢোকানো হয়, সেটাকে বলা হয় নাইট্রেশন। তাহলে অ্যালকেনে যদি নাইট্রেশন করতে চাও, তোমাকে HNO3-র সাথে বিক্রিয়া করাতে হয়। হলো, আচ্ছা, এখানে টেম্পারেচার লাগে একটু বেশি, 400 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো। তাহলে এখানে হয়টা কি? ধরো একটা অ্যালকেন নিয়েছো CH3CH3, এখানে তুমি দিয়েছো কনসেন্ট্রেট HNO3 400 ডিগ্রি সেন্টিগ্রেড। হলো, যদি টেম্পারেচার এক্সাক্ট না মনে থাকে, জাস্ট হিট লিখে দেবে। হলো, তাহলে যখন তুমি এই অ্যালকেনের সাথে কনসেন্ট্রেট HNO3 দিচ্ছ,
তো এখান থেকে কী করবে, একটা হাইড্রোজেনকে বের করবে, একটা NO2কে ঢুকিয়ে দেবে, কি প্রোডাক্ট পাবে, CH3 CH2 NO2, ব্যাস নাইট্রেশন হয়ে গেল। আচ্ছা, এরপরে ধরো CH4, এটা বাড়িতে করবে, CH4 প্লাস HNO3 ওই হিট, কি প্রোডাক্ট পাবে বাড়িতে করবে। আচ্ছা, এরপরে সালফোনেশন, তাহলে সালফোনেশন মানে কি, ওখানে SO3H গ্রুপ ঢুকবে, হলো। আচ্ছা, এখানেও একটু টেম্পারেচার লাগে। আচ্ছা, এরপরে যখন তুমি রিয়াকশানটা লিখবে যে CH3 একটা অ্যালকেন, এখানে দিয়েছো কনসেন্ট্রেট H2SO4 400 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, যদি না মনে থাকে জাস্ট হিট মেনশন করে দেবে, হলো। তাহলে এখানে প্রোডাক্ট কী পাবে, একটা হাইড্রোজেনকে বের করবে, SO3H ঢুকিয়ে দেবে, তাহলে CH3 CH2 SO3H, হলো। তো এই হচ্ছে সালফোনেশন। আচ্ছা, এরপরে ডিহাইড্রোজিনেশন মানে কি, মানে হাইড্রোজেন বের করানো হবে, সেটাকে বলা হয় ডিহাইড্রোজিনেশন। তাহলে এখানে রিয়েজেন্ট কী লাগে, Cr2O3 Al2O3 500 থেকে 700 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, Cr2O3 Al2O3 500 থেকে 700 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। ধরো CH3 আছে, তাহলে এখানে তুমি এই রিয়েজেন্টটা দিচ্ছ, হলো। তাহলে এখান থেকে হাইড্রোজেন বের করবে, মানে এই কার্বন থেকে একটা হাইড্রোজেন নেবে, এই কার্বন থেকে একটা হাইড্রোজেন নেবে, তাহলে একটা করে যদি হাইড্রোজেন বের করে দাও, একটা করে বন্ড কমে যাবে। তাহলে ধরো CH2 তাহলে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, তাহলে এগুলোকে তুমি বের করে দিচ্ছ, তাহলে একটা করে বন্ড কমে গেল, ওই দুটো কার্বনকে ওই নতুন বন্ড দিয়ে জুড়ে দাও, তাহলে CH2 ডাবল বন্ড CH2, ব্যাস হলো। আচ্ছা, এরপরে অ্যারোমেটাইজেশন মানে কি, কোনো যৌগ যখন অ্যারোমেটিক যৌগে পরিণত হয় সেটাকে বলে অ্যারোমেটাইজেশন। তাহলে যখন হাইড্রোকার্বনগুলো মানে অ্যালকেনকে খুব বেশি তাপমাত্রায় নিয়ে গেলে, এই যে 400 থেকে 600 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে প্লাটিনামের উপস্থিতিতে, সেই ক্ষেত্রে যদি পসিবল হয় সেটা একটা অ্যারোমেটিক যৌগে পরিণত হয়। কীরকম, ধরো একটা তোমার হাইড্রোকার্বন আছে বা অ্যালকেন আছে, CH3 CH2 ছটা কার্বন আর কি। তো এখানে যদি তুমি প্লাটিনাম 400 থেকে 600 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিয়ে দাও, তাহলে যেহেতু ছটা আমার কার্বন ছিল, আমি জানি যে 6 কার্বনযুক্ত অ্যারোমেটিক কম্পাউন্ড কী আছে, বেঞ্জিন, তাহলে এখান থেকে বেঞ্জিন তৈরি হয়ে যাবে, হলো। তাহলে বেসিক্যালি হলো কি, এক্ষেত্রে তুমি দেখো এখানতে 6টা হাইড্রোজেন আছে, তাহলে এটা হচ্ছে C6H6, এটা কি ছিল C6H14, তাহলে 4টা হাইড্রোজেন বেরিয়ে গেছে বেসিক্যালি, তাই না, ব্যাস হয়ে গেল। আচ্ছা, এরপরে আরেকটা রিয়েকশন বাড়িতে করবে, CH3 CH2 এখানেও প্লাটিনাম 400 থেকে 600 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আছে, তাহলে 7টা কার্বন আছে, তাহলে 7টা কার্বন কন্টেনিং অ্যারোমেটিক কম্পাউন্ড কী আছে, টলুইন মানে কি, বেঞ্জিনের উপর CH3। এবার কেন অ্যারোমেটিক কম্পাউন্ড সেটা তোমরা জানো, তাহলে এটার নাম হচ্ছে টলুইন, হয়েছে। আচ্ছা, এরপরে তাহলে অ্যালকেনের জেনারেল পার্ট যেগুলো ছিল সেগুলো মিটে গেছে। এরপর যে স্পেশাল রিয়াকশান নেক্সট পার্টটা লেখা আছে, এটা হচ্ছে দেখবে তোমাদের বইয়ে মিথেন অ্যান্ড ইথেন এই সম্পর্কিত কিছু রিয়াকশান আছে। এরপরে মিথেন ইথেন রিয়াকশানের ম্যাক্সিমাম রিয়াকশানই কমন রিয়াকশান, যেগুলো তোমরা আগে পড়েছ সেইগুলো আমি আর এখানে করাচ্ছি নি, যেগুলো পড়োনি সেই টাইপের রিয়াকশানগুলো এখানে করাচ্ছি, হয়েছে। এরপরে তোমাদের চ্যাপ্টারগুলো কীভাবে ভাগ করা আছে, মানে কি প্যাটার্নে অর্গানিকটা তোমরা পড়ছো, তাহলে প্রথমে পড়ছো IUPAC নোমেনক্লেচার, তাহলে IUPAC নোমেনক্লেচার আগেই পড়ে নেওয়ার জন্য এখানে আর পড়াচ্ছি না। তারপরে কিছু পড়ছো আইসোমারিজম, তাহলে আইসোমারিজম আগে পড়েছো তার জন্য এখানে পড়ছো না। তারপরে হচ্ছে তোমার প্রিপারেশান, যেটা পড়ছো ফিজিক্যাল প্রপার্টি মানে ভৌত ধর্ম, ওই যে বয়লিং পয়েন্ট, তারপরে তোমার দ্রাব্যতা, এগুলো তোমরা পড়ছো এখানে। তারপরে কেমিক্যাল প্রপার্টি মানে বিভিন্ন যে যৌগ তারা কী ধরনের রিয়াকশান করছে সেটাও পড়ছো। তারপরে ধরো অ্যালকেন পড়ছো, তো অ্যালকেনের প্রথম যৌগকে মিথেন, তারপরের যৌগ ইথেন, তারপরে প্রোপেন, তারপরে বিউটেন,
তাহলে ওই প্রথম একটা কি দুটো যৌগের বিভিন্ন ধরনের প্রপার্টি তোমরা পড়ছো, এটা হচ্ছে লাস্ট স্টেপ। তাহলে যে ফার্স্ট বা সেকেন্ড মেম্বারের প্রপার্টি আর কি, মেম্বারের প্রপার্টি। তাহলে যেহেতু তুমি অ্যালকেনের সব কিছু পড়ছো, তাহলে মিথেন ইথেনেরও তাদের মধ্যে সব কিছু রিয়াকশানগুলো পড়ে যাচ্ছে, জাস্ট একটু বইটা উল্টে নেবে, দেখবে ওগুলো তোমরা আগেই পড়ে নিয়েছো। এরপরে যেগুলো তোমরা পড়োনি জেনারেল রিয়াকশানের ক্ষেত্রে সেইগুলো এখানে পড়া হচ্ছে। হলো, সেই মিথেন বা ইথেন সেটা তো অ্যালকেনেরই অংশ, তাহলে তাদের যেরকম রিয়াকশান হবে সেই রিয়াকশানগুলো তো অ্যালকেনেরই রিয়াকশান, তাহলে সেগুলো তুমি একবার পড়ার পরে আবার মিথেন ইথেন ওখানে আবার পড়বে। ব্যাপারটা বুঝতে পারছো? জাস্ট একবার চোখ বুলিয়ে নিলেই হলো। হলো, এরপরে কিছু স্পেশাল রিয়াকশান যেটা তোমরা আগে করোনি সেটা দেখাচ্ছি। দেখো, CH4 এর সাথে যখন Cl2 রিয়াকশান করাচ্ছিলে সেটা কিসে ছিল বলো তো? বিক্ষিপ্ত সূর্যালোকে। এখানে দেখো, যদি সূর্যালোক তোমার প্রখর থাকে বা এক্সট্রিম থাকে, সেই ক্ষেত্রে তোমার রিয়াকশানটা কী হবে? প্রচুর তাপ আছে, তার জন্য এই কার্বনের যে হাইড্রোজেনগুলো সবগুলোকে বের করে দেবে, জাস্ট কার্বনটা পড়ে থাকবে। তাহলে 4টা হাইড্রোজেনে বের করে দিয়েছে, 4টা Cl-এর সাথে 4HCl করে দেবে। হলো, এরপরে F2। সবসময় মনে রাখবে F2 বা HF এগুলো বিস্ফোরণ সহ বিক্রিয়া করে। কেন করে? কারণ F-এর সাইজ ছোট, F-এর থাকে 3টে লোন পেয়ার, তাহলে এদের মধ্যে প্রচুর পরিমাণে স্টেরিক রিপালশন কাজ করে, তার জন্য বিস্ফোরণ সহ বিক্রিয়া করা হয়। এরপরে যখন CH4 এর সাথে F2 বিক্রিয়া করবে, বিস্ফোরণ সহ বিক্রিয়া করবে, তার জন্য এই কার্বনের 4টা হাইড্রোজেনে বের করে দেয়। কি তৈরি করবে? কার্বন, তার সাথে 4টা HF। আচ্ছা, CH4। তাহলে CH4কে যখন তুমি 1000 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করবে, 1000 ডিগ্রি মানে ইমাজিন করতে পারছো কত বেশি। তাহলে এত টেম্পারেচারে উত্তপ্ত করার জন্য এখানে সব হাইড্রোজেনগুলোকে বের করে দেবে, শুধুমাত্র কার্বনটা পড়ে থাকবে। হয়েছে? ব্যাস, এই টাইপের রিয়াকশানগুলো হয়। আর কিছু আর স্পেশাল টাইপের সেরকম কিছু রিয়াকশান নেই ইম্পর্ট্যান্ট, মোটামুটি সব কিছুই কভার করা হয়ে গেছে। তো এই রিয়াকশানগুলো খুব একটা বেশি জিজ্ঞেস করে না, মোটামুটি জেনারেল রিয়াকশানগুলোই বেশি জিজ্ঞেস করে। হলো, তো এটাই হলো অ্যালকেনের পুরো অংশ। এই নেক্সট ক্লাসে অ্যালকিনটা হবে, তারপরে অ্যালকাইন, তারপরে অ্যারোমেটিক কম্পাউন্ড। ব্যাস, ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।